আনিকা গা ছাড়া ভাবে অন্যদিকে চেয়ে বলে, আমার বয়ে গেছে আপনাকে পছন্দ করতে। আনিকার কোমর পেঁচিয়ে এক ঝটকায় কাছে টেনে নিল আয়মান। একদম কাছে, যতটা কাছে গেলে দুজন ভিন্ন লিঙ্গের মানুষের গাত্রে গাত্রে স্বল্প বাসনা স্থূল কায়ার জন্ম নেয়। দুজনের শ্বাস প্রশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ে। আনিকার নাকের সাথে আয়মানের নাক লেগে আছে, তার কপালে কপাল লেগে আছে। চারজোড়া পিবর ঠোঁট মাত্র অল্প একটু দূরে। আয়মানের সুগভীর স্পষ্ট প্রকাশ্যযোগ্য অক্ষিপট আনিকার কাজল কালো অক্ষিপটে নিবদ্ধ। আনিকার তনুমন কেঁপে ওঠা আয়মানের ছোঁয়ায়। শরীর বরফ খণ্ডের মতো জমে গিয়েছে। নয়তো আনিকা শরীর নাড়াতে পারছে না কেন? বুকের মধ্যে ধকধকানো তবলা বাজছে, হাত পা থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। আনিকার কাঁপাকাঁপিকে প্রাধান্য দিল না আয়মান। এভাবে থেকেই হিসিয়ে বলল, পছন্দ করো কি না সেটা তো আমার একটা ছোট্ট কলেই তোমার এখানে ছুটে আসাতে প্রমাণিত হয়েছে। তুমি চাইলে আমার কল ইগনোর করতে পারতে। ভার্সিটির পুকুর পাড়ে একা বসে বসে থাকার প্রয়োজন ছিল না। তুমি ভীষণ স্মার্ট মেয়ে। আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে, যতই হোক পুরুষ মানুষ। তোমার মনে আমাকে নিয়ে এসব চিন্তা বিরাজমান হতে পারতো, তবে হয়নি। কারণ তোমার মন জানে আমি ওরকম টাইপের ছেলে নই। তুমি বাইরে প্রকাশ করো তুমি আমার কথা কাজে বিরক্ত, কিন্তু সত্যবাণী হলো তুমি সবসময় আমার সকল মনোযোগ সহিত শ্রবণ করো, আমার দৃষ্টির অগোচরে মিটিমিটি হাসো। তবে তুমি হয়তো জানো না, তোমার এই শ্যামলাটে মুখের হাসি আয়মানের নজর এড়ায়নি। আমি সত্যি বুঝতে পারি না কিভাবে তোমায় মায়ায় আটকে গিয়েছি। মায়া শব্দটা বড্ড খারাপ। একবার কারো মায়ায় আটকালে তাকে ছাড়া কিছুই ভাবতে ইচ্ছে করে না। আনিকা এতক্ষণ চোখ বন্ধ করেছিল। আইমানের কথার সমাপ্তি হতেই আস্তে আস্তে চোখ মেলে চায়। আইমান এখনও ওর দিকে একরাশ মুগ্ধতা সমেত চেয়ে আছে। আইমানের গভীর চাউনিতে দৃষ্টি রেখেই আলগোছে কোমর থেকে হাতটা ছাড়িয়ে নিল। উঠে দাঁড়িয়ে আইমানের থেকে দূরত্ব বজায় রাখল। মুখে কোনো কথা ফুটল না। বার কয়েক জোরে জোরে শ্বাস টানল। আইমান দাঁড়িয়ে আইমানও দাঁড়িয়ে পড়ল। স্ল্যাশ সরে পুনরায় জিজ্ঞেস করল, উত্তর দিচ্ছ না কেন আনিকা? কিছু তো বলো। নিজেকে সামলে আনিকা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, আপনি ভীষণ চালাক। কার সাথে চালাকি করেছি? আপনি সবার আগে আমার বাবাকে হাত করলেন, তাকে ইমোশনাল কত শত কথাবার্তা বলে বশ করলেন, এরপর আমাকে পটানোর মিশন শুরু করেছেন। চমৎকার। আমি জানতাম তুমি তোমার বাবার কথা অনেক মানো, তার কথা তুমি ফেলতে পারো না। তাই ভাবলাম হবু শ্বশুরকে আগে পটানো যাক। তবে তোমার বাবাকে আমার মনের যেসব কথা বলেছি সেগুলো সত্যি ছিল। ওই দিন আপনার সাথে বাবার কথোপকথন সব শুনেছিলাম। আপনি আমার ওপর রাগ দেখিয়ে না খেয়ে চলে গিয়েছিলেন। আইমানের মুখভঙ্গি স্বাভাবিক। আনিকা ভেবেছিল আইমান অবাক হবে। এরকম কিছুই হলো না। ভারী নিঃশ্বাস ছেড়ে আইমান বলে, তুমি দরজার বাইরে চোরের মতো দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে সেটা আমি জানি। আনিকা চক্ষুদ্বয় বড় বড় করে তাকায়। অবাক হয়ে প্রশ্ন করল, কিভাবে? আইমান ঠোঁট বাঁকিয়ে হাসল। কণ্ঠ খাদে এনে উৎফুল্লতা নিয়ে জানায়, দরজার বাইরে তোমার ওড়নার একাংশ দেখা যাচ্ছিল। আনিকা আর কিছু বলল না। দুজনের মধ্যে পিনপিন নীরবতা বিরাজ করছে। পুকুরের টলমলে পানিতে নজর বুলিয়ে আনিকা বলে, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফিরতে হবে, বাবা চিন্তা করবেন। আনিকা, হেয়ালি ভালো লাগছে না। তোমার বাবা আমাকে পেটে নিয়েছে। এখন তুমি বললে আমার ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে যাব। পরে বলবো। পরে না, এখন বলো। ভাবার জন্য তো এতদিন সময় দিয়েছিলাম। আমার পরীক্ষা শেষ হোক। তাছাড়া আপনার অনার্স এখনো কমপ্লিট হয়নি। এক্ষুনি বিয়ে করে বাসর করে ফেলতে চাচ্ছি নাকি, জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে রাখবো। একটু থেমে উচ্ছ্বসিত কণ্ঠে আইমান হাসি মুখে বলল, ওই, তার মানে তুমি রাজি? আমাদের পরীক্ষার জন্য দ্বিধায় ভুগছো? আনিকা থমথমে খায়, শুষ্ক ঢোক গিলল। ভেতরের উত্তেজনা আইমানের সামনে প্রকাশ করল না। গম্ভীর কণ্ঠে বলল, মোটেই না। আপনাকে তো আমার সহ্যই হয় না। আমার বাবা যেহেতু আপনাকে পছন্দ করে আর আপনি ছেঁচড়ার মতো আমার পিছু পিছু ঘুরেন, তাই দয়া দেখিয়ে ভাবছি আপনার কথায় রাজি হয়ে যাব। আইমান চোয়াল শক্ত হয়ে ওঠে, চেঁচিয়ে বলে উঠল, ও হ্যালো, এখনকার মেয়েরা বাবার কথায় নাচে না, নিজেদের পছন্দের ছেলেকেই বিয়ে করে। এসব ফাউ এক্সকিউজ অন্যদের বলো, আমাকে না।
তুমি আমার প্রেমে পড়ে গিয়েছো। ওভার অ্যাটিটিউড এর ঠেলায় স্বীকার করছো না। কথা ঘোরাতে প্রসঙ্গ পাল্টে আনিকা বলল। চলুন বাড়ি ফেরা যাক। আয়মান দু কদম এগিয়ে আনিকার কাছে আসে, মুখোমুখি দাঁড়িয়ে নিরেট স্বরে বলে। বাড়িতে তো যাবই, তবে মনে রেখো এ সপ্তাহের মধ্যে ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে আসছি। এত তাড়াতাড়ি? আনিমান আয়মান সিরিয়াস কণ্ঠে বলল। হুম, আমার অপেক্ষা সহ্য হয় না, ধৈর্য শক্তি কম। কতদিন আর সিঙ্গেল থাকবো? আজ 22টা বছর ধরে বউ বাচ্চার মুখ দেখি না, কষ্ট হবে না বলো? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার মাথাটা ঠিকই আছে, মেবি তোমার মাথা ঠিক নেই। এখনো সিঙ্গেল জীবন পার করছো, লজ্জা করছে না তোমার? আনিকার চক্ষু কপালে উঠে গেল, বিস্ময়ে কিং কর্তব্য বিমর্ষে। বলে কি এই ছেলে, শেষে কিনা এক মেন্টাল ছেলে তার কপালে জুটেছে। ঝাঁঝালো গলায় বলল। কী সব আজে বাজে বকছেন আপনি? সিঙ্গেল থাকতে লজ্জা কেন করবে? সবে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি। এত ছোট থাকতে বিয়ে করার কি আছে? আয়মান ঠেস মেরে ঠোঁট উল্টে বলে। বলে আমার কচি খুকি সোনা রে, তুমি নিজেকে ছোট ভাবছো? জানো, আমার বড় ভাইয়ের বউ বয়সে তোমার থেকে অনেক ছোট, 10ম শ্রেণীতে পড়ে। সে আমার ভাইকে বিয়ে করে বাসর করে ফেলেছে। আমাকে বলছেন কেন? তোমাকেই তো বলবো, কারণ তুমি ভাবির থেকে বড়, বুঝদার মেয়ে মানুষ। পর মুহূর্তেই নাক টানার মতো অভিনয় করে কাঁদো কাঁদো গলায় বলল। যেদিন আমার ভাইয়ের বাসরের ব্যবস্থা করে দিয়ে নিজের রুমে এসেছিলাম, সেদিন তোমাকে কত মিস করেছি। মেয়েদের প্রতি আকর্ষিত না হওয়া আমার ভাই কচি বউ পেয়ে রুম থেকে বেরোতেই চায় না, মনে হয় প্রতিদিনই বাসর করে। পরপর 2 দিন ভাইকে সকালে গোসল করতে দেখেছি, যদিও কলেজে গেলে সকালে গোসল করে, বাট ভাবিকে ভেজা চুল মুছে বারান্দায় দাঁড়িয়ে মধ্যে তোয়ালে মেলতে দেখেছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? নিশ্চয়ই প্রতি রাতে ফুটবল খেলে। ইয়া আল্লাহ, মাবুদ, ছি! চুপ করুন বজ্জাত ছেলে। নিজের বড় ভাই ভাবির দিকে এভাবে নজর বোলাতে লজ্জা করে না? ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি একটা নির্লজ্জ। লজ্জা আপনাকে দেখে লজ্জা পাবে। আয়মান চনমনে চিত্তে দাম্ভিকের সহিত বলল। আমি তাদের দিকে নজর রাখতে যাব কোন দুঃখে? বেডরুমের দরজা খোলা ছিল, ভাইকে ডাকতে গিয়ে দেখেছিলাম। তবে তুমি এত চাপ নিও না, মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমাদের এঙ্গেজমেন্ট হলে তোমার হাতটা পর্যন্ত স্পর্শ করব না, দূরত্ব মেনটেন করে চলবো। শুধু মাঝে মাঝে 2-1টা চুমুটুমুক খাবো, এই আর কি। এছাড়া বেশি কিছু করব না, যা করার বিয়ের পর করব। আফটার অল আই অ্যাম এ ইনোসেন্ট বয়। বলেই ঝুঁকে আনিকার গালে টুপ করে একটা চুমু খেলো। সময় ব্যয় করলো না, তুরন্ত পেছন ফিরে হাঁটা ধরলো। যেতে যেতে হাঁক ছেড়ে আনিকাকে তার পিছু পিছু পা চালাতে বলল। এদিকে আনিকা হাঁ হয়ে তাকিয়ে আছে। আয়মানের ভেজা চুমো আনিকার মসৃণ গালে লেপ্টে রয়েছে। আনমনে এক হাত গালে রাখলো আনিকা, যেখানটায় আয়মান চুমু খেয়েছে। ফ্যাল ফ্যাল করে আয়মানের যাওয়ার দিকে চেয়ে রইল। নিজে হাঁটতে বেমালুম ভুলে গেল। মস্তিষ্কের ভেতর আয়মানের অগোছালো বাক্যগুলো দাপাদাপি করছে। এঙ্গেজমেন্ট হলে দূরত্ব মেনটেন করবে, অথচ চুমো খেতে কোনো সমস্যা নেই। গরমের রাতের আকাশ এবং প্রকৃতির সৌন্দর্য একটি বিশেষ অভিজ্ঞতা, যা মনকে প্রশান্তি ও শান্তি দেয়। দিনের গরম তাপের পর যখন রাতের অন্ধকার সব কিছু গ্রাস করে, তখন প্রকৃতি এক নতুন রূপে ধরা দেয়। আগুন বুকে হাত গুজে মোমের পাশে শটান হয়ে দাঁড়িয়ে সে খাতায় কিছু লিখছে। আগুন গম্ভীর কণ্ঠে জানতে চাইল। পড়া কত দূর মম? মোম হক চকিয়ে যায়, তুরন্ত খাতাটা বন্ধ করে ফেলল। জোরপূর্বক হেসে বলল। এই তো আর একটু। আগুন ধারাম করে টেবিলের হতে টেবিলে হাতে থাকা স্টিলের স্কেল দিয়ে শব্দ তুলল। কাঠের ডিজাইনার কাঠামো টেবিলটা ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। সাথে মোমের পাতলা শরীর গমগমে গলায় প্রশ্ন করল। গত 2.5 ঘন্টা ধরে একই কথা বলছো, আরেকটু আরেকটু। এখনো পড়া শেষ হয়নি? পড়াটুকুন সোনার গাঁয়ে যাওয়ার আগে দিয়েছিলাম। এতদিন কি করেছো? পরীক্ষার সময় যে ঘনিয়ে আসছে, মাথায় আছে কি? কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছো, কথা গায়ে মাখো না। মোম চুপসানো মুখে ভীতিকর নজরে বলে। কোথায় আপনার মাথায় চড়েছি? আমি তো চেয়ারে বসে আছি। আগুন ভ্যাবাচিকা খেয়ে গেল। সে সিরিয়াস কথা বলছে আর এই মেয়ে ফোঁস করে তপ্ত শ্বাস টানল। তীক্ষ্ণ দৃষ্টিতে টেবিলে রাখা খাতার উপর মোমের হাতটা পরোক্ষ করল। শক্ত করে খাতাটা ধরে রেখেছে। দেখি খাতাটা দাও তো।
মোমের ছোট্ট খায়া ধরফরিয়ে ওঠে। শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বলল, খাতা নিয়ে আপনি কি করবেন? সেটা আমি বুঝে নেব। মোম দিল না। আগুনে অপেক্ষা করল না, টান দিয়ে খাতাটা নিয়ে গেল। অল্প সংখ্যক পৃষ্ঠা উল্টাতেই চোখের সামনে দৃশ্যমান হলো এবড়ো থেবড়ো আঁকা একটা মানুষের ছবি। ছবিটার নিচে গোটা গোটা অক্ষরে লেখা গুলো আগুন স্বীয় কণ্ঠস্বরে উচ্চারণ করলো। কুমড়ো মার্কা গোমরা মুখ মাস্টার মশাই, আপনি এত রাগী কেন? কথায় কথায় ধমক দেন কেন? আপনি যখন ধমক দেন তখন আমি পচা পান্তা ভাতের স্বাদ পাই। যখন রাগী গলায় কথা বলেন তখন আমি অটো রিকশার ঠ্যাডের ঠ্যাডের আওয়াজ শুনতে পাই। যখন শাসন করেন তখন আমি তিতা করল্লার গন্ধ পাই, যা তিতা হলেও স্বাস্থ্যকর। যখন আমার যত্ন করেন তখন আমি মা বাবার ছায়া দেখতে পাই। যখন আপনি আদর করেন তখন লাস্টের লাইনের বাক্য অসম্পূর্ণ। মনোযোগ সহকারে পুরো লেখাটা পড়ল আগুন। ভ্রুকুচকে সুগভীর চাউনিতে তাকালো মোমের দিকে। মোম সহসা জিভ কাটল, চোখ খিচে বন্ধ করে রাখলো। লজ্জায় হাঁসফাঁস লাগছে। মোমের কর্ণ গোছরে ভেসে আসলো আগুনের ভরাট কণ্ঠস্বর। তুমি পড়া রেখে খাতার মধ্যে এসব হাবিজাবি লিখছিলে? তোমার সাহস দেখে আমি রীতিমতো হতবিহ্বল হয়ে যাচ্ছি। মোম চোখ খুলে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। মাথা নিচু করে আচমকা ফুঁপিয়ে কেঁদে উঠল। এতে আগুনের ভাবান্তরের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, বরং মুখ বিবরে ফুটে উঠল বিরক্তিকর ভাব। আর কিছু পারো আর না পারো, ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্নাকাটি করতে ভালোই পারো। একদম কান্না করবে না। কান্না করার মতো কিছু হয়েছে? প্রশ্ন করেছি, উত্তর দেবে। মোম কোনো টু শব্দ করল না, এক মনে কেঁদেই চলেছে। ঘন পাপড়িযুক্ত নয়ন জোড়া চোখের জলে ভিজে জুবুথুবু হয়ে রয়েছে। নাকটা লাল হয়ে গিয়েছে। ঠোঁট ফুলিয়ে কাঁদছে তো কাঁদছেই। কান্নার তোপে রক্তজবা ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। সেদিকে নজর পড়তেই আগুনের ঘোর লেগে যাচ্ছে। আজকে নিজের কামুকতা অগ্রাহ্য করে গম্ভীর কণ্ঠে বলল, কি পেয়েছোটা কি তুমি? এভাবে কেঁদে কেঁদে নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ফেললে আমি বারবার গলে যাব? এরকম কিছু ভেবে থাকলে সেটা তোমার ভুল ধারণা। মোম নাক টেনে ভাঙা গলায় বলে। খাবো, ক্ষুধা পেয়েছে। আগুন অবিশ্বাস্য নিষ্প্রভ চোখে চেয়ে থাকলো। এতক্ষণ ধরে কাকে কি বললো? তেজি গলায় বলে ওঠে, খেতে হবে না। এক রাতে না খেলে কিছু হবে না। আজকে পড়া না দিয়ে খাওয়া ঘুম কোনোটাই করতে পারবে না। মোম গাল ফুলিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও পড়াটা সম্পূর্ণ পারে, তবে আগুন জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারে না। আগুন প্রশ্ন করে ঘুরিয়ে পেঁচিয়ে যার দরুন সব উত্তর কেমন গুলিয়ে যায়। আগুন লম্বা শ্বাস টানে, মোমের চোখের পানি মুছে দেয়, কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে দিল। বুকের মধ্যে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, এখনও তোমার অর্ধেক সিলেবাস কমপ্লিট হয়নি। কত পড়া বাকি রয়েছে জানো? একদিন পড়বে, 10 দিন পড়বে না, এমন করলে হবে? নিয়মিত পড়াশোনা করতে হবে, তবেই না ভালো রেজাল্ট আশা করা যাবে। আমি পড়েছি তো, কিন্তু আপনি পড়া ধরলে কেন যেন বলতে পারি না। কেন পারো না? সেটা তো আমিও বুঝতে পারি না। খাতার মধ্যে ওইসব লিখে সময় নষ্ট করছো কেন? আর লিখবো না। মনে থাকবে? থাকবে। আগুন বুক থেকে মোমকে সরিয়ে অঞ্জলি পুট মোমের মুখশ্রী তুলে নিল। চোখে চোখ রেখে অত্যন্ত শীতল গলায় বলল, আমি কি তোমাকে বকেছি নাকি মেরেছি? বলেছিলাম না অযাচিত কান্না আমার পছন্দ না? তাও তুমি কাঁদছো। এরকম কেন করো? মোম জবাব দিল না, এখনো মুখ গোমরা করে রেখেছে। আগুন মোমের নাকের ডগায় চুমু খেলো। হাত ধরে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে মুচকি হেসে বিড়বিড় করে বলল, কেটে কেটে আমার রাগ পানি করতে ওস্তাদিনি। ট্রিক্সটা খারাপ না। আজ বৃহস্পতিবার। আগুন কলেজ থেকে দুপুরের আগে ফিরে এসেছে। বাসে এসে মোমকে নিয়ে নিজের আসল বাড়িতে চলে গিয়েছে। মিনা বারবার যাওয়ার জন্য তাগিদ দিয়েছেন। এতদিন যেতে পারেনি, সুযোগ ছিল না। মাঝখানে একদিন সাপ্তাহিক ছুটি পেয়েছে, তাই ভাবলো ও বাড়ি থেকে ঘুরে আসা যাক। মোম বেশ কিছুদিন ধরে যেতে চাচ্ছে। মেয়েটার সদ্য অসুস্থতা কাটিয়ে উঠেছে। আপন জনদের সাহচর্যে থাকলে ভালো লাগবে। আইমানের সাথে সামনাসামনি কথা বলা দরকার। ফোন করে আনিকার বিষয়ে জানিয়েছে আগুনকে। সব কিছুর কথা ভেবে আজ মোমকে নিয়ে বেরিয়ে পড়ল নিজ বাড়ির উদ্দেশ্যে। মোমকে পেয়ে সবাই খুশিতে ফেটে পড়ল যেন। কতদিন পর মেয়েটাকে দেখছে। বাসায় থাকলে সবসময় মিনার কাছাকাছি থাকে। এই যে এখানে এসেই মিনার সাথে এটা সেটা বলতে লাগলো। সোনার গাঁয়ে গিয়ে কি কি করেছে, কোথায় কোথায় ঘুরেছে, কত নতুন মানুষের সাথে পরিচিত হয়েছে। রাজ্যের সকল কথা বিশ্লেষণ করতে বসে গিয়েছে। মোমের মিষ্টি কণ্ঠে তোতা পাখির মতো বুলিগুলো মিনার মনকে পুলকিত করে।
মেয়েটা খুব সহজ সরল, একাকিত্ব একদম পছন্দ করে না। মিনা ব্যস্ত থাকলে ময়ূরীর সাথে গল্পগুজব করতে থাকে। মা, তোমার কপালে ওটা কিসের দাগ? শ্বশুরের কণ্ঠে উদ্বিগ্নতামূলক বাক্য শুনতে পেয়ে মোম চমকে উঠল। রাশেদের কথায় মিনা ময়ূরীও দৃষ্টি তাক করলো মোমের কপাল বরাবর। দুপুরের লাঞ্চ করে ড্রয়িং রুমে সবাই বসে আছে। আগুন নিজের রুমে যাওয়ার আগে আইমানকে ডেকে তার রুমে যেতে বলেছে। মিনা অস্থির গলায় জিজ্ঞেস করলেন। মোম স্মিত হেসে আমতামতা করে বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম মা। দেখেছো কতটা আঘাত পেয়েছো? চিন্তা করবেন না, এখন আমি ঠিক আছি। রাশেদ নরম কণ্ঠে বললেন। সাবধানে চলবে, তাড়াহুড়ো করার দরকার নেই। ছোট আঘাত পেয়েছ, বেকায়দায় পড়ে যদি বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তখন আমার বড় ছেলের বউ তুমি, আমার ঘরের লক্ষ্মী। তোমার ভালো মন্দ কিছু হলে এর দায়ভার আমাদের ওপর পড়বে। তোমার বাবা বলবেন আমরা তোমার খেয়াল রাখতে পারছি না, সেজন্য নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও। মোম মিহি কণ্ঠে উত্তর দিল। জি বাবা। রাশেদ মিনা রেস্ট নিতে নিজের রুমে চলে গেলেন। ড্রয়িং রুমে রয়ে গিয়েছে মোম ময়ূরী। গালে হাত দিয়ে টিভি দেখছে ময়ূরী। মোম রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিল। ময়ূরী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। মোম অভিমানী গলায় বলে ওঠে, আমার সাথে কথা না বলে তুমি টিভি দেখছো, তাহলে এখানে এসে কি লাভ হলো যদি আমাকে কেউ গুরুত্বই না দেয়? ময়ূরী মুচকি হেসে মোমের গাল টেনে দিল। হাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরে বলল, কে বলেছে গুরুত্ব দেই না? আমার মিষ্টি ভাবিটা তো আমার কাছে সবার আগে। মোম মুখ কালো করে বলে, কাছে আসলে ভালোবাসা দেখাও, দূরে থাকলে কি আমার কথা মনে পড়ে? অবশ্যই মনে পড়ে তোমার কথা। পড়াশোনার প্রচুর চাপ, সেই জন্য প্রতিদিন ফোন দিতেই পারি না। মোম ঠোঁট উল্টে ধীর গলায় জানায়, পড়াশোনার কথা আর বলো না। মাস্টার মশাই এই পড়াশোনা নিয়ে যা প্যারা দেয়, মাঝে মাঝে ইচ্ছে করে যে পড়াশোনা বানিয়েছে যে তার কপাল ফাটিয়ে দেই। ময়ূরী খিলখিল করে হেসে উঠল। অথরের হাসি বজায় রেখে বলল, ভাইয়ার কাছে পড়ো তুমি? হ্যাঁ। টিচার হিসেবে কেমন সে? ভীষণ বাজে। কি করেছে আমার ভাই? পড়া না পারলেই শুধু বকে, কালকেও বকেছে। তুমি নিয়মিত পড়া দিবে, তাহলে আর বকবে না। আমি তো পড়ি, কিন্তু মাস্টার মশাই জিজ্ঞেস করলে কিছু বলতে পারি না। ঘুরিয়ে পেঁচিয়ে কী সব প্রশ্ন করে, আমার সব উত্তর মাথায় গুলিয়ে যায়। উনি পচা স্যার। ময়ূরী চকচকে দন্তপাটি বের করে শব্দ করে হেসে উঠল। আগুন বেডরুমের সোফায় পিছনের দিকে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে। আয়মান গিয়ে ভাইয়ের পাশে বসলো। পাশে কারো উপস্থিতি টের পেয়ে আগুন মাথা তুলে তাকায়। আয়মানকে দেখে সোজা হয়ে বসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, বল, কি বলবি? আয়মান নড়ে চড়ে উঠল। হালকা গলা পরিষ্কার করে মিহি কণ্ঠে বলে উঠল, ব্রো, আনিকা আমাকে মেনে নিয়েছে। আমি চাই তুমি আজকে আব্বু আম্মুর সাথে কথা বলে এঙ্গেজমেন্টের কথা জানাও। ভালো হয় যদি এক্ষুনি বলো, তাহলে বিকেলে আনিকাদের বাড়িতে গিয়ে আমাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলতে পারবো। এত তাড়াতাড়ি সম্ভব হবে কি করে? আজকে কথা বলে আজকেই এঙ্গেজমেন্ট? আনিকার বাবার সাথেও তো কথা বলতে হবে নাকি? তুমি আব্বু আম্মুর সাথে কথা বলো, আমি আনিকার বাবার সাথে কথা বলে নিচ্ছি। বেশি তাড়াহুড়ো করলে মেয়ের বাড়ির লোক যদি মনে করে তোর কোনো সমস্যা আছে। কে কি ভাবলো এতে কি আসে যায়? মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন আনিকা ও তার বাবা সানাউল্লাহ। তারা বাদে বাকি কারো কথা শুনতে যাব কেন? আগুন ভাবলেশহীনভাবে বলল, আজকে পারবো না কারোর সাথে কথা বলতে, আগামীকাল ভেবে দেখব। আইমান লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। পা ভাঁজ করে আগুনের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অনুরোধের স্বরে বলে, ভাই, এটা কেমন কথা? এরকম করো না প্লিজ। বহু কষ্টে ওই তেরা মেয়েটাকে পটিয়েছি। আমার সব আশা ভরসা শেষ হয়ে যাওয়ার আগে কিছু করো প্লিজ। ডু সামথিং ব্রো, প্লিজ প্লিজ প্লিজ। আগুন চোখ ছোট ছোট করে তাকায়। ভ্রুক্ষে ভিনভাবে গমগমে আওয়াজে বলে, তোর কাছে কি ব্যাপারটা এতই সহজ মনে হচ্ছে? আমি বাবাকে গিয়ে কি বলবো? যে বাবা, তোমার ছোট ছেলের পড়াশোনা রেখে তার মাথায় বিয়ের ভূত চেপেছে, তাকে জলদি জলদি বিয়ে করিয়ে দাও। আর বাবা হাসতে হাসতে তোকে বিয়ে করিয়ে দেবে, কি তাই তো? আইমান চুপসানো মুখে অসহায় মুখভঙ্গিতে বলল, বিয়ে পরে, আগে এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাই। তুমি বুঝিয়ে বললে আব্বু শুনবে। তুই নিজে গিয়ে বাবাকে বল। পাগল নাকি? আব্বুকে এসব কথা বলতে গিয়ে এই ভর দুপুরে উত্তম মাধ্যম খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। যা বলার তুমি বলবে। আগুন আড়মোড়া ভেঙে বিছানায় বসে বলে,
রাতে বলবো, এখন তুই যা। আইমান আবার এসে আগুনের পাশে বসলো, কণ্ঠ নিচুতে নিয়ে তিরিক্ষি মেজাজ সহিত বলল, আমার সাথে তুমি অন্যায় করছো। না না, শুধু অন্যায় না, রীতিমতো মহা অন্যায়। ভুলে যেও না, আমি কিন্তু তোমার বাসরের ব্যবস্থা করে দিয়েছিলাম। একটু কৃতজ্ঞতাবোধ তোমার থাকা উচিত। আগুন ভ্রু উঠিয়ে চওড়া গলায় শুধালো। আমি তোকে বলেছিলাম আয় আমার বাসর ঘর সাজিয়ে দিয়ে যা। আইমানের টনক নড়ল। বুঝতে পারছে ভাইয়ের সাথে কড়াভাবে কথা বললে কাজের কাজ তো হবেই না, উল্টো চূড়ান্ত লোকসান হবে। নিষ্পাপ মুখশ্রী বানিয়ে অত্যন্ত নরম কণ্ঠে বলল, তুমি বলনি ওটা ভালোবেসে দেওয়া ছোট ভাইয়ের উপহার ছিল? এবার তুমিও বড় ভাই হিসেবে আমার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে দাও। এটা তোমার পক্ষ থেকে আমার জন্য উপহার হয়ে যাবে। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ল, ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, আজকেই বাবার সাথে কথা বলবো। খুশিতে আইমানের শরীর দুলে উঠল, মনের মধ্যে বাকবাকুম পায়রা নাচছে। আগুনের কাজ জড়িয়ে হাসি মুখে বলল, কথা বলে আজকেই কনফার্ম করবে ওদের বাড়িতে যাওয়ার। আমি সানাউল্লাহ আঙ্কেলের সাথে কথা বলে নিচ্ছি। আগে বাবা কি বলে শুনি, তারপর আনিকার বাবাকে জানাস। ওকে। আইমান খুশিতে গদগদ গদ হয়ে আগুনের গালে টুক করে একটা চুমু দিয়ে শরীরটাকে হেলিয়ে দুলিয়ে চলে গেল। আগুন ঠোঁট কামড়ে হাসে। ছোট ভাইটার আচরণ একদমই বাচ্চা বাচ্চা, অথচ সে এখন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এখন সময় রাত 7টা বাজে। যদিও এই সময়টাকে সন্ধ্যার সময় ধরা হয়, তবে হিসেব করলে এই সময়টা রাতেরই অংশ বিশেষ। বিস্তৃত নীলিমাতে সূর্য ডুবে গিয়ে অন্ধকার হাতছানি দিয়ে ডাকছে, জানান দিচ্ছে রাত হওয়ার। রাস্তার চারধারে সোডিয়াম আলো জ্বলছে। ট্যাক্সি বাস গাড়িগুলো পেছনের লাল রঙের বাতি জ্বালিয়ে ছুটছে নিজ গন্তব্যে। গাড়ির টিটি ভোভো শব্দ কানে আসছে অবিরাম। রাশিদ বিরক্ত হচ্ছে নিঃসময় বাইরে বের হওয়াতে। তারা সবাই এখন আনিকাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। রাশিদের মেজাজ খারাপ হচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে তরতর করে। আগুন দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে। পাশে রাশেদ বসা, পেছনে মিনা, ময়ূরী, মোম, আইমান বসেছে। রাশেদ বাদে বাকিদের মুখবিবর স্বাভাবিক, তাদের মুখভঙ্গিতে বিরক্তিকর আভাস নেই। আইমানের খুশি আর ধরে না, খুশিতে ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি করে কান্না করতে। বিকালবেলা রাশেদের সাথে কথা বলেছে আগুন। রাশেদ বেশ অবাক হয়েছিলেন আগুন নিজে থেকে তার সাথে কথা বলতে আসায়। আগুন সচরাচর নিজ থেকে রাশেদের সাথে কথা বলতে আসে না। আগুনের ভাবভঙ্গি সিরিয়াস দেখে রাশেদ আগ্রহ সমেত তার কথা শুনতে চাচ্ছিলেন। কিন্তু আগুনের মুখে আইমানের এঙ্গেজমেন্টের কথা শুনে দপ করে মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে। চিৎকার করে আইমানকে ডেকে বকাবকি শুরু করেন। রাশেদের চিৎকারে বাকিরা ছুটে আসে রুমে। রাশেদের চেঁচামেচিতে আইমান তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যেহেতু আগুন ওর হয়ে বাবার সাথে কথা বলছে, সেখানে ওর চুপ থাকাকেই সঠিক বলে মনে হয়েছে। আগুন শান্ত কণ্ঠে রাশেদকে বলেছে, বর্তমান ছেলেমেয়েরা আবেগের বশে অনেক ব্যভিচার খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। তারা সহজে কোনো কিছু আদায় করতে না পারলে অন্যায়ের পথ বেছে নেয়। তাদের সেই সুযোগ না দেওয়াই ভালো। হারামভাবে ছেলেমেয়েরা ফ্যামিলির চোখের আড়ালে লুকিয়ে প্রেম করা, ঘোরাঘুরি বা মেলামেশা করার থেকে দুই নরনারীকে হালালভাবে একসাথে চলার পথ সুগম করে দিলে সবচেয়ে ভালো হবে। কিছুদিন পর কোনো দুর্ঘটনা ঘটলে আইমানের সাথে আমাদের ফ্যামিলিরও সম্মানও যাবে। বকাবকি বা মারামারি করে মান সম্মান ফেরানো যাবে না। তার থেকে বরং ঠান্ডা মাথায় ভেবে চিনতে ছোট্ট করে আইমানের এঙ্গেজমেন্টটা করিয়ে রাখলে ভালো হয়। ওদের পরীক্ষা শেষে সকল বিধিমালা প্রাধান্য সমেত বিয়ে পড়ানো যাবে। তাছাড়া মেয়ে খুব ভালো, মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হলেও তাদের নামে কোনো খারাপ কিছু শোনা যায়নি। সম্মানের সঙ্গে বসবাস করে চলেছে। ছেলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে তাদের কথায় সম্মতি প্রকাশ করা ভালো। রাশেদ আগুনের কথা মনোযোগ সহকারে শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন আজকেই যাবেন আনিকাদের বাড়িতে। মূলত আইমানের জোড়াজুড়িতে আজকেই যেতে হচ্ছে। রাশেদ সময় চাচ্ছিলেন সেটা তার ছেলে হতে দিলে তো। রাশেদ রাজি হয়েছে। খবরটা শোনা মাত্র আইমান সানাউল্লাহকে ফোন করে জানিয়েছে তারা সবাই ওনাদের বাড়িতে আসছে। এভাবে হুট করে বলায় সানাউল্লাহ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলেন। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে আইমান কল কেটে দিয়েছে। জোগাড় আত্মীয়রও তো একটা ব্যাপার আছে। এ অল্প সময়ে কিভাবে ম্যানেজ করবেন তিনি? কত বড়লোক বাড়ির মানুষ তারা। সানাউল্লাহর আয়োজন কি আজও পছন্দ হবে তাদের? আইমানের কোনো সমস্যা নেই, বাবার টাকা আছে, শুধু আংটি আর আনিকার জন্য খুচরো কিছু কসমেটিক্স কিনে নিয়েছে।
আগুন এক ফাঁকে গালে দাঁড় করিয়ে মিষ্টি, ফ্রুটস, বিস্কুট, চানাচুর, চিপস কিনে মোটামুটি একটা বড়সড় ব্যাগ বানিয়ে ফেলেছে। আনিকাদের বাড়িতে পৌঁছে গিয়েছে সবাই। সোফায় বসে আছে রাশেদ। মোটা ফ্রেমের চশমার আড়াল থেকে পুরো চক্ষুজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা অবলোকন করছেন। একতলা বিশিষ্ট বাড়ি, দেয়াল টানা, তবে উপরের ছাদ টিনের তৈরি। 3টা রুম, আসবাবপত্র, ফার্নিচার দিয়ে সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে। ওদের সামনে ছোট টি টেবিলে হরেক রকমের খাবার সাজানো, কয়েক ধরনের ফল, মিষ্টি, শুকনো খাবার। সবার সাথে সানাউল্লাহ বসে আছেন। ওনার ভীষণ হাঁসফাঁস লাগছে, কিছু বলতেও দ্বিধাবোধ করছেন। সময় নিয়ে ভদ্রতা স্বরূপ নম্রতা সহকারে বলে উঠলেন, আপনারা কিছু খাচ্ছেন না যে? ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা করতে পারিনি। আসলে সময় অল্পতার জন্য যা পেরেছি ততটুকুই করেছি। মিনা মুচকি হেসে বললেন, এসব কি বলছেন ভাই? আপনাদের প্রতি আমরা অসন্তুষ্ট নই। আমাদেরই উচিত হয়নি হুট করে চলে আসার। ছেলের পাগলামোর জন্যই আসতে বাধ্য হয়েছি। সানাউল্লাহ স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন। সবাই হালকা খেলো। মোম 2 টুকরো কমলার পিস খেয়েছে আর আমের জুস। মোম আনিকাকে দেখার জন্য এদিক ওদিক নজর বুলাচ্ছে। মোম যেই পোশাকই পরুক না কেন তাতেই দারুণ লাগে। আগুন বউয়ের ব্লাসিত রক্তাভ গালে আর পিবর ঠোঁটের দিকে চেয়ে আছে। ইচ্ছে করছে টপাটপ গুটি কয়েক চুমো খেতে। মোম জুসের গ্লাস রেখে আগুনের দিকে আর চোখে তাকায়। আগুনকে নিঃশব্দ চোখে তাকাতে দেখে দ্রুত নজর ফিরিয়ে নেয়। টিস্যু দিয়ে মুখ মুছে রাশেদ গম্ভীর কণ্ঠে বললেন, আপনার মেয়েকে রাখুন। সানাউল্লাহ পাশের বাসার এক খালার সম্পর্কে ভদ্রমহিলাকে ডেকে বললেন আনিকাকে নিয়ে আসতে। আয়োজনের কাজের সুবিধার্থে ভদ্রমহিলাকে ডেকেছেন তিনি। আইমানের উসখুস লাগছে। মুষ্টিবদ্ধ করে রাখা হাতের তালু ঘামতে শুরু করেছে। উত্তেজনায় মন ছটফট করছে। কিছুক্ষণ পর ধীর কদমে আনিকা ড্রয়িং রুমে এসে হাজির হলো। মিনা তাকে পাশে বসতে বললেন। আনিকা বসলো, মাথা নিচু করে ফ্লোরে তাকিয়ে আছে। গায়ে হলুদ রঙের 3 পিস, চোখে কাজল, মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। মুখে আর কোনো সাজ নেই। আনিকার শ্যামলাটে মায়াবী মুখশ্রী থুতনিতে হাত রেখে পর্যবেক্ষণ করলেন মিনা। মেয়েটা দেখতে মাশাল্লাহ। আইমান এক দৃষ্টিতে আনিকার দিকে চেয়ে আছে। আনিকা আইমানের দিকে তাকায়নি। নীরবতা বিরাজমান কক্ষে। তা ভঙ্গ করে ভরাট স্বরে রাশেদ বলে উঠলেন, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। আমার বাড়ির লক্ষ্য ভালো হলেই ভালো। আপনার সম্পর্কে টুকটাক আইমানের থেকে জানতে পেরেছি। আপনি রাজি থাকলে আমরা আজকেই আপনার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাব। সানাউল্লাহ হেসে জবাব দিলেন, আমার মেয়ে রাজি, এতে আমার আপত্তির কোনো কারণ নেই। সানাউল্লাহর সাথে রাশেদ মিনা একের পর এক কথা বলে যাচ্ছেন। ময়ূরী মোম দুজন কানে কানে কিছু বলছে আর মিটিমিটি হাসছে। আগুন সকলের দৃষ্টির অগোচরে মোমকে দেখে চলেছে। আনিকা একবার মাথা তুলে আর চোখে আইমানকে দেখেছে। নীললজ্জটাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। হঠাৎ আইমানের ফোনে টুং করে একটা শব্দ হলো। আইমান ব্রুকুচকে ফোনের দিকে তাকায়। একটা মেসেজ এসেছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বোমা ফাটানোর মতো করে বলে উঠল, ওই আনিকার সাথে এঙ্গেজমেন্ট করতে পারবো না। অন্ধকার আচ্ছাদন রাতে সানাউল্লাহর বাড়ির ড্রয়িং রুমে বিরাজমান পিনপিনে নীরবতা। এইরকম নিস্তব্ধতা কক্ষে ছাদ থেকে সিমেন্ট খসে পড়লে মনে হবে বড়সড় ব্লাস্ট হয়েছে। এতটাই শুনশান, নিরিবিলি, থমথমে হয়ে রয়েছে কক্ষটা। হাসি খুশি মাখা মুহূর্তটা নিমিষেই ধূলিসাৎ হয়ে গিয়েছে। কারো মুখে কোনো কথা নেই। একরাশ বিষণ্ণতা নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ছে। সকলের নজর আইমানের উপর। বিস্ময়কর দৃষ্টিতে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। মুখবিবর অস্বাভাবিক। কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভুলে গিয়েছে তারা। এতক্ষণ আনিকা মাথা নিচু করে থাকলেও আইমানের কথাই চমকে ওঠে। হতবিহবল চোখে তার পানের চাই। একাকিত্বের বেদনার মতো ছায়াস্বরূপ ধরা দিয়েছে মনগহীনে। দুরু দুরু বুক কাঁপছে। কুম্ভিত ঠোঁট নেড়ে কথা বলতে চাইছে, কিন্তু কণ্ঠনালী ভেদ করে তা পারছে না। বুঝল শব্দ ভাণ্ডার থিতিয়ে এসেছে প্রায়। কাজল কালো চক্ষু জোড়া ছলছল করে উঠল।